সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই নগদান বইয়ের ভিডিওটা তুমি হয়তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, অথবা আমাদের যে বইটা ছিল এইচএসসির জন্য ওই বইটার কিউআর স্ক্যান করে হয়তো তুমি এই ভিডিওটা দেখতেছো। স্বাগতম তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগদান বই। নগদান বইয়ের আমরা সবাই নগদান বই করতে পারি, কিন্তু নগদান বইয়ের থিওরি কয়জন এভাবে পারি? সো আমি কিছুক্ষণ যে ভিডিওটা চলবে, হয়তো 5, 10, 15 মিনিট যতক্ষণ চলবে, এই ভিডিওর মাধ্যমেই তোমাকে নগদান বইয়ের অধিকাংশ থিওরি আমি কভার করে দেব। আসো, নগদান বই। বই শব্দটা বললে আমরা মূলত যেটা বুঝি সেটা হচ্ছে বই মানে হচ্ছে, বুঝছো, বই মানে হচ্ছে জাবেদা। বই মানে আমরা কি বুঝি? জাবেদা বুঝি। কিন্তু নগদান বই যেটা, নগদান বইকে জাবেদা ও খতিয়ানও বলে। নগদান বইতে কি বলে? জাবেদা ও খতিয়ান, জাবেদাই তো খতিয়ান। তাহলে নগদান বই নামে জাবেদা, কাজে খতিয়ান, ওই জন্য নাম হয়ে গেছে জাবেদা ও খতিয়ান বা জাবেদায়িত খতিয়ান। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, সহজ জিনিস। এরপরে আসুন, নগদান বইয়ের প্রধান কলামগুলো কি কি, বা এই যে আধুনিক হিসাব বিজ্ঞানে নগদান বইয়ের পরিবর্তে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রধান জাবেদা প্রস্তুত করা হচ্ছে। নগদান বইয়ের প্রধান কলাম হচ্ছে নগদ কলাম, আর একটা কলাম হচ্ছে ব্যাংক কলাম। তাহলে নগদান বইয়ের প্রধান কলাম হচ্ছে নগদ কলাম, যেটা সব সময় ডেবিট থাকবে, নাইলে শূন্য থাকবে। আমি বুঝাই, আমরা ব্যালেন্স বিডি লিখি না? ব্যালেন্স বিডি যখন আমরা শুরু করি তখন আমরা নগদকে কোন পাশে লিখি? নগদের টাকাটা অবশ্যই ডেবিট পাশেই লিখি। নগদের টাকা সবসময় কোন পাশে লিখি? ডেবিট পাশে। কখনো নগদের ব্যালেন্স বিডি দেখছো ক্রেডিট পাশে শুরু হইতে? না, নগদের ব্যালেন্স বিডি কখনো ক্রেডিট পাশে শুরু হয় না। এটাই হচ্ছে মূল কাজ। নগদের ব্যালেন্স বিডি কখনো ক্রেডিট পাশে হবে না। নগদের ব্যালেন্স সবসময় কোন পাশে হবে? ডেবিট পাশে হবে, অথবা শূন্য মানে নাই। ব্যাংক, ব্যাংকের ব্যালেন্স ডেবিট পাশেও হইতে পারে, ক্রেডিট পাশেও হইতে পারে, মানে শূন্য হইতে পারে। ব্যাংক তিনটা ব্যালেন্স দেয়, ডেবিটও দেয়, ক্রেডিটও দেয়, শূন্য দেয়। ব্যাংক ডেবিট মানে ব্যাংক জমা, ব্যাংক ক্রেডিট মানে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক শূন্য মানে কিছু নেই। ঠিক আছে? ওকে ফাইন। এইবার আসো, নগদান বই। এক ঘরা নগদান বই থেকে আসলে তোমার কিছু জানারও দরকার নাই, পড়ারও দরকার নাই, জাস্ট মনে রাখবা এক ঘরা নগদান বইয়ের কলাম সংখ্যা হচ্ছে 10টি। এক ঘরা নগদান বইয়ের কলাম সংখ্যা হচ্ছে কতটি? 10টি। দুই ঘরা নগদান বইয়ের কলাম সংখ্যা হচ্ছে 12টি। তোমরা যারা আমাদের বইটা নিতে চাচ্ছ, তুমি এইচএসসি 24 বছর হইতে পারো, 25, কিংবা এইচএসসি 26 বছরও হইতে পারো, তুমি এই বইটা আমাদের পেজে, সিনিয়র বাই পেজ বা আমাদের আরাফাত অ্যাকাউন্টিং জোন পেজে অর্ডার করলে তোমাকে এই বইটা কুরিয়ার করে দেওয়া হবে। তুমি তোমার নিকটস্থ কুরিয়ার থেকেও এই বইটা সংগ্রহ করতে পারবে। আমাদের পেজে নক করো। এই বইতে কিউআর স্ক্যান সহ আমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, এমসিকিউ সলভগুলো দিয়ে রাখছি। এবং তোমরা চাইলে আমাদের এইচএসসির জন্য যে রেগুলার কোর্সগুলো চলতেছে, এইচএসসি 25-26-এ যারা আসো, তোমরা চাইলে আমাদের এইচএসসির যে রেগুলার কোর্সগুলো আছে এগুলো তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে? সো লেটস মেক ইট। চলো আমরা শুরু করি। সো 3 ঘরা নগদান বইয়ের কলাম কয়টা? 14টা। 3 ঘরা নগদান বইয়ের কলামটা হচ্ছে বাট্টা, তারপরে হচ্ছে নগদ, এরপরে হচ্ছে ব্যাংক। বাট্টা, নগদ এবং ব্যাংক, 3 ঘরা নগদান বইয়ের যে কলামগুলো আছে। ঠিক আছে? বাট্টা, নগদ এবং ব্যাংক। শুধুমাত্র বাট্টার কোনো ব্যালেন্স আমরা করি না। শুধুমাত্র বাট্টার যে ব্যালেন্সটা, এটা আমরা 3 ঘরা নগদান বইয়ে করি না, কারণ আর বাকি দুইটার ব্যালেন্স আমরা করি। ঠিক আছে? মনে থাকবে। এবার অগ্রদত্ত খুচরা নগদান বই। তাহলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো যদি তুমি পারো তাহলে বুঝে নিবা এই নগদান বই থেকে আসা এমসিকিউগুলো তুমি পারতেছ। আরও আছে বাট্টার আলোচনা কিন্তু সুন্দর। আমি আমার এই বইটাতে বাট্টাকে এত সুন্দর করে, জাস্ট এই দুইটা ছকের মাধ্যমে বাট্টাকে এত জোস করে বুঝাইছি, ইনশাআল্লাহ যে কোনো স্টুডেন্ট এই দুইটা বক্স পড়লে আমার সাথে এখন, ও বাট্টা নিয়ে সমস্যা জীবনের জন্য, বাট্টাকে আর জীবনেও ভুলবে না। কথা বুঝতে পারছো? ওকে, আসতেছি। এবার আসো অগ্রদত্ত খুচরা নগদান বই। তোমরা হয়তো আমার গলার সাউন্ড একটু অন্যরকম পাচ্ছ, আসলে আমি অসুস্থ। ভিডিওগুলো যখন রেকর্ড করতেছি আমি একটু অসুস্থ, কিন্তু বইটা আপলোড করার জন্য তো আমাদের ভিডিওটা দিতে হচ্ছে। সো অগ্রদত্ত খুচরা নগদান বই। অগ্রদত্ত, অগ্রদত্ত মানে হচ্ছে আগে দিয়ে দেয়। একদম সহজ বাংলায়, এত কিছু বোঝার দরকার নাই। ধরো তোমার কাছে মাসের শুরুতে 5,000 টাকা আছে, এবং আমি তোমাকে বলতেছি আগামী মাসের শুরুতেও তোমার কাছে 5,000 টাকা থাকবে। কিভাবে? একটাই কাজ, তুমি 5,000 টাকা খরচ করবে না, তাহলে আগামী মাসের শুরুতেও 5,000 টাকা থাকবে। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে
এই মাসের শুরুতে তোমাকে আমি 5,000 টাকা দিছি, তুমি পুরো মাস জুড়ে 4,000 টাকা খরচ করে ফেলছো। তো আগামী মাসের শুরুতে তোমার ব্যালেন্স কত? ভাই আমার ব্যালেন্স হচ্ছে 1,000 টাকা। আমি তোমাকে আরও 4,000 টাকা দিলাম। এই 4,000 টাকা কোনটা দিলাম? যে টাকাটা তুমি খরচ করছো এটা দিছি। ঠিক আছে? জি ভাইয়া, এটাই হচ্ছে অগ্রদত্ত। প্রতি মাসের শুরুতে ব্যালেন্স কি থাকবে? সমান থাকবে। প্রতি মাসের শুরুতে ব্যালেন্স কি থাকবে? সমান থাকবে। দেখো, প্রারম্ভিক হাতে জমা ও সমাপনী হাতে জমা কি থাকে? একই থাকে। এটাই অগ্রদত্ত। তাহলে কেমনে একই থাকে? মাসের শেষে যে অংশটা খরচ করে সেটা আবার দিয়ে দেওয়া হয়, এজন্য নাম হচ্ছে অগ্রদত্ত। আগে দিয়ে দেওয়া হচ্ছে, খরচ করার পর আগামী মাসের শুরুতে দিয়ে দেওয়া হচ্ছে, অগ্রদত্ত। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো বিপরীত দাখিলা আর হচ্ছে সমদাখিলা। বিপরীত দাখিলা সমদাখিলা এগুলো খুব একটা নেসেসারি না, মানে কন্ট্রা এন্ট্রি। ব্যাংক থেকে উত্তোলন ব্যাংকে জমা দেন, এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এটা তোমরা আমার চাইতে ভালো বুঝে, এটা বোঝানোর একক প্রয়োজন নেই। সরি। এরপরও হচ্ছে সমদাখিলা। সমদাখিলার একটা উদাহরণ তুমি সিম্পলি মনে রাখলেই বুঝতে পারবে, যেটা আমাদের বইও দেওয়া আছে। মাসুমের কাছ থেকে 5,000 টাকা চেক পেয়ে তার সাথে সাথে আজহারকে প্রদান করা হলো। ধরো আরাফাত থেকে তুমি টাকা নিছো, আমার থেকে নিছো, নিয়ে তুমি তোমার কোনো একটা বন্ধুকে দিয়ে দিছো, তাহলে এটা তুমি জাস্ট চেকের অদল বদল করছো, এটাকে বলে সমদাখিলা। এটা নগদে যোগ বিয়োগ। এই লেনদেনটা একই সাথে নগদান বইয়ের উভয় দিকে, মানে নগদের দিকেই কি হবে? যোগ বিয়োগ হবে, জন্য এটাকে বলা হয় সমদাখিলা। এবার আসো বাট্টা। বাট্টা দুই প্রকার। আমি বাট্টা এখান থেকে পড়াবো না, আমি বাট্টা পড়াবো জাস্ট আমার এই ছোট্ট ট্রিক্সটা থেকে। এই ট্রিক্সটা যে বুঝবে বাট্টা, সে জীবনের জন্য আর জীবনেও ভুল করবে না। আসো, বাট্টা দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে কারবারি বাট্টা, আর একটা বাট্টা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা কোনটা? ধারে ক্রয় বিক্রয় করলে যে বাট্টাটা দেওয়া লাগে তাকে আমরা কারবারি বাট্টা বলি। আর ওই ক্রয় বিক্রয়ের পরে পাওনাটা দ্রুত আদায় করার জন্য যখন বাট্টা হয় তাকে আমরা কি বলি? নগদ বাট্টা বলি। কারবারি বাট্টার উদ্দেশ্য কি? দেখো, কারবারি বাট্টার উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি। বিক্রয় বৃদ্ধি মানে ভাই একটা সহজ বিষয় তুমি বুঝো তো, তুমি সেল বাড়াচ্ছ, সেল বাড়াইতে চাচ্ছ। সেল বাড়াইতে চাইলে তুমি যখন তোমার দোকানে কাস্টমার আসবে তুমি ওকে অবশ্যই ডিসকাউন্ট দিবা। ওই যে ডিসকাউন্টটা দিচ্ছ এটাই কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টার উদ্দেশ্য কি? বিক্রয় বৃদ্ধি করা। ঠিক আছে? ওকে ফাইন। এবার হচ্ছে কোন বইতে লেখা হয় নগদ বাট্টা? সেম। নগদ বাট্টার উদ্দেশ্য কি? দ্রুত পাওনা আদায়। আচ্ছা, নগদ বাট্টাটা পরে বলতেছে, আগে কারবারি বাট্টা শেষ করি। কারবারি বাট্টার উদ্দেশ্য ছিল দ্রুত বিক্রয় বেশি, বিক্রয় বাড়ানো। কারবারি বাট্টা কোনো বইতে লিখে না, শুধু চালান আর ক্যাশ মেমোতে লিখে। কারবারি বাট্টা দেখতে এরকম 2%, 3% সরাসরি ধরা হয়, 10%, 5% এভাবে সরাসরি ধরে। কারবারি বাট্টার কোনো প্রকারভেদ থাকে না। এবার আসা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কোনটা? নগদ বাট্টা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা হচ্ছে পাওনা আদায় বা পরিশোধের সময়। কোনো পাওনা তুমি আদায় করছো বা পরিশোধ করছো, ওই সময় যে বাট্টাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নগদ বাট্টা। যেমন আমি যদি তোমাকে বলি আমার কাছ থেকে তুমি টাকা পাও, আর আমি তোমাকে টাকা দিচ্ছি না, তুমি আমাকে অফার দিচ্ছ, ভাই এতদিনের মধ্যে দিলে 10% মাফ। এই যে আমাকে তুমি একটা অফার দিলা, কেন দিলা? যাতে আমি দ্রুত পাওনাটা কি করি? পরিশোধ করি, আর তুমি যাতে দ্রুত পাওনাটা আদায় করতে পারো। ঠিক আছে? সো এটা বুঝাইতে পারছি? ওকে ভাইয়া। তো এটা কোথায় লিখে? এটা নগদান বইতে লিখে। এটা কোথায় লিখে? নগদান বইতে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় এটা লিপিবদ্ধ করা হয়। এটা দেখতে হয় এরকম 2/10 and 13। আর নগদ বাট্টা দুই ধরনের, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। ঠিক আছে? আমরা এখন প্রাপ্ত প্রদত্ত বাট্টা নিয়ে আলোচনা করব। প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা কোনটা? প্রাপ্ত বাট্টা হচ্ছে যেই, দেখো সংশ্লিষ্টতা, মানে প্রাপ্ত বাট্টা কার সাথে জড়িত? প্রাপ্ত বাট্টা হচ্ছে পাওনাদারের সাথে জড়িত। তুমি যখন পাওনাদারকে টাকা পরিশোধ করতে যাও, পাওনাদার তোমাকে ছাড় দেয়, ছাড় দেয় না দেয়? এই যে তোমাকে ছাড় দিছে, ওই টাকাটাই হচ্ছে কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টার যে প্রভাবটা, এই প্রভাবটা পাওনাদারকে কি করায়? হ্রাস করায়। মানে প্রাপ্ত বাট্টার ফলে পাওনাদার কি পায়? হ্রাস পায়। এবার হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা কার সাথে জড়িত? দেনাদারের সাথে জড়িত। কার সাথে জড়িত? দেনাদার। তুমি যখন দেনাদার থেকে টাকা আদায় করতে চাচ্ছ, তুমি দেনাদারকে ছাড় দিচ্ছ। এই যে তুমি দেনাদারকে ছাড় দিচ্ছ, এটাই হচ্ছে কি বাট্টা? প্রদত্ত বাট্টা। এটার ফলে তোমার দেনাদার কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এখন প্রাপ্ত বাট্টাটা কি ভাই? প্রাপ্ত বাট্টা হচ্ছে তোমার জন্য আয়। কেন আয়? কারণ এই যে টাকা পাইছো, তোমার টাকা না, বাট্টা পাইছো। বাট্টা অনগদ লেনদেন, কিন্তু ছাড় পাইছো, এটা তোমার জন্য আয় হিসাবে বসতেছে। তো এটার ফলে আমরা জাবেদা দিই কি? পাওনাদার ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট।
সেম ওয়েতে বাটটা যখন আমরা দেনাদারকে দিচ্ছি তখন এটা আমার জন্য খরচের সৃষ্টি করতেছে, ব্যয়। তো এটা আমার জন্য ব্যয়, এটা ডেবিট। সো এটার জাবেদা হচ্ছে ব্যয় ডেবিট, মানে প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট, দ্যাটস অল। ঠিক আছে, এইবার আসো আমরা খতিয়ানের বিষয়টা যদি একটু বোঝার চেষ্টা করি। খতিয়ান আমরা কিভাবে করব? খতিয়ান আমরা করতে পারি হচ্ছে হাউ টু ডু দ্য খতিয়ান। আসো খতিয়ান আমরা কিভাবে করব। খতিয়ান যে ইংরেজি শব্দ সেটাকে আমরা লেজার বলি। লেজার শব্দটা ফরাসি শব্দ লেজ থেকে আসে, যার অর্থ হচ্ছে থাক বা সেলফ, থাক বা সেলফ। তো খতিয়ানকে বলা হয় সকল হিসাবের রাজা। খতিয়ানকে বলা হয় সকল হিসাবের রাজা, পাকা বই বা স্থায়ী বই। খতিয়ান মানে হচ্ছে যে আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে বলি বা তোমাদেরকেও বলতেছি, খতিয়ান মানে হচ্ছে, তোমরা আমার খুব ক্লোজ টু স্টুডেন্ট, সেটা হচ্ছে সরি গলায় সমস্যা করতেছে। খতিয়ান মানে হচ্ছে আমার সবার আলাদা আলাদা একটা হিসাব, মানে সবার আলাদা আলাদা একটু বাড়ি। তো খতিয়ান হচ্ছে সবার আলাদা আলাদা হিসাব, আলাদা আলাদা বাড়ি। ধরো তোমার আলাদা একটা বাড়ি তোমার নামে, আমার একটা বাড়ি আমার নামে, আমার ভাইয়ের একটা বাড়ি আমার ভাইয়ের নামে, আমার কাজিনের বাড়ি আমার কাজিনের নামে, যে যার যার বাড়ি তার তার নামে। এটাই হচ্ছে খতিয়ান, সবার আলাদা আলাদা একটা বাড়ি থাকবে। তো খতিয়ানে লিপিবদ্ধ করার উৎস হচ্ছে জাবেদা। জাবেদার পরে আমরা খতিয়ান তৈরি করি। খতিয়ানের অপর নাম শ্রেণীবিন্যাসকরণ বা ক্লাসিফিকেশন এবং স্থানান্তরকরণ। এটা এইচএসসি পরীক্ষায় রেগুলার আসে, অ্যাডমিশনও আসে। খতিয়ানের অপর নাম কি? খতিয়ান দুইভাবে করা যায়, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের। চলমান জের ছকটা এটা এইচএসসি এবং অ্যাডমিশন, এইচএসসিতে অ্যাডমিশনে না সরি এইচএসসিতে প্রচুর আসে, তো করতে হয়। তো খতিয়ান দুই ধরনের, মানে খতিয়ান প্রস্তুতের উপায় দুই ধরনের, টিচক চলমান। খতিয়ান দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান কি ভাইয়া? সাধারণ খতিয়ান হচ্ছে, শুনো, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে কি খতিয়ান? সহকারী। সাধারণ খতিয়ান কোনটা? সাধারণ খতিয়ান হচ্ছে যখন সকল খতিয়ানই সাধারণ খতিয়ান। আমার সাথে বলো, সকল খতিয়ান সাধারণ খতিয়ান। তো ভাইয়া সহকারী খতিয়ান কোনটা? যখন কোনো দেনাদার কিংবা পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান করা হবে তাকে সহকারী খতিয়ান বলে। ধরো তোমার পাঁচজন দেনাদার আছে, রাহাত, রিফাত, রিয়াদ, আজমির, তোমার পাঁচজন দেনাদার আছে, এরকম এই পাঁচজনের জন্য আলাদা আলাদা খতিয়ান করতেছো, সেটা হচ্ছে সহকারী খতিয়ান। আর শুধু দেনাদার হিসাবের যে খতিয়ান, এটা হচ্ছে সাধারণ খতিয়ান। ঠিক আছে, সহকারী খতিয়ানকে ব্যক্তিক খতিয়ানও বলে। তোমরা খেয়াল করলে দেখবা সহকারী খতিয়ানের আরেকটা নাম হচ্ছে কি খতিয়ান? ব্যক্তিক খতিয়ান। সহকারী খতিয়ানের আরেকটা নাম হচ্ছে কি খতিয়ান? ব্যক্তিক খতিয়ান। ঠিক আছে, ওকে। সো এতটুকু পর্যন্ত ছিল আমাদের আলোচনা। এরপরে আমরা আমাদের এই বইটার থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের এই বইয়ে আমরা এই এমসিকিউগুলোর জন্য একটা কিউআর তোমরা বইয়ে পাবা, যেখানে আমরা এখানে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো ছিল যেগুলোতে তোমরা আটকাই যাবা, ওই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আর আরেকটা বিষয়, তোমাদের যে ফ্রেন্ডসরা আমাদের এই বইটা কিনতে চাচ্ছে বা আমাদের এইচএসসি বা অ্যাডমিশনের কোনো কোর্সে অ্যাডমিট হতে চাচ্ছে, ওর সাথে অবশ্যই ওকে বলো আমাদের পেজে নক দিতে। আর এই বইটা যদি তোমার কাছে না থাকে, দ্রুত বইটা কিনে ফেলতে পারো, তুমি যে কোনো জায়গায় থেকে আমাদের পেজে নক দিলে হয়ে যাবে। ঠিক আছে, দেখা হবে সবার সাথে। আমরা সিনিয়র ভাইয়ার টিম, আরাফাত অ্যাকাউন্টিং জোন টিম, তোমার জীবনের যে সিনিয়র ভাইয়ার প্রভাব, তোমার জীবনে যে সিনিয়র ভাইয়ের একটা অভাব, এটা আমরা দূর করতে চাই। আমরা তোমার সিনিয়র ভাই হয়ে তোমাকে সর্বোচ্চ মানে গোল, সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে দিতে চাই। আমাদের সাথে থাকো, আমাদের জন্য দোয়া করো। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।